শুরুতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ছয় বছর পর আবারও ছাত্র প্রতিনিধি নির্বাচিত করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিমধ্যে শেষ হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার ও প্রচারণা। আগামীকাল ভোট। নির্বাচন ঘিরে ভোর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মোল্লা আজাদ হোসেন। রবিবার ছিল ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি ও কর্মীদের সরগরম পদচারণা। প্রতিটি প্যানেলে প্রার্থীরা নিজেদের ইশতেহার তুলে ধরতে শিক্ষার্থীদের কাছে ছুটে যান। এবারের নির্বাচনে ডাকসুর 28টি পদের বিপরীতে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের নির্বাচন হচ্ছে 38তম বারের মতো। সর্বশেষ 2019 সালে 37তম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনী পরিবেশ এবং সামগ্রিক পরিবেশ সুন্দর এবং স্বাভাবিক রাখার স্বার্থে আমাদের ডিএমপির মাননীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা এবং নেতৃত্বে আমরা একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। সেটি আজকে ভোর 6টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। আমরা আশা করছি আমাদের পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে এদের সামগ্রিক এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আসন্ন যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আফজাল হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। আজ ক্যাম্পাসের পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাত পোহালেই আগামীকালকে ভোট। সেজন্য গত কয়েক সপ্তাহে প্রার্থীদের যেই জমজমাট নির্বাচনী প্রচারণা সেটা গত রাত 11টা নাগাদ শেষ হয়েছে এবং আজকে নির্বাচনের ঠিক আগের দিন ক্যাম্পাস অনেকটাই শান্ত। আজকে প্রার্থীদের সেই দৌড়ঝাঁপটা নেই। আজকে ভোটারদের কাছে ধর্ণা দেওয়ার সেই চিরচারিত দৃশ্যটা আজকে দেখা যাচ্ছে না। উৎসবমুখর যে প্রচারণা সেটা আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন উৎসবমুখর প্রচারণার যে ব্যাপারটা তারা আজকে মিস করছেন। তবে আজকে এখানে সকাল 11টা-12টা নাগাদ ছাত্রদল সমর্থিত প্যানেল এসেছিলেন। তারা সংবাদ সম্মেলন করেছেন মধুর ক্যান্টিনের সামনে। তারা যেটা জানিয়েছেন যে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করা হয়েছে। তো তারা এই জন্য বিভিন্ন পক্ষকে দোষারোপ করেছেন এমনটি জানিয়েছেন। আর এছাড়া একটু আগে আরেকটা স্বতন্ত্র প্যানেল থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা নিরাপত্তা যে ক্যাম্পাসে পর্যাপ্ত হচ্ছে না সে বিষয়টা নিয়ে অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন যে ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কড়াভাবে চেকিং করছে না। এছাড়া তারা আরেকটা উদ্বেগের কথা জানিয়েছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আগামীকাল ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আশেপাশের এলাকায় বিভিন্ন গ্যাংয়ের আয়োজন করেছে। তারা বিভিন্ন রকমভাবে কেউ খাবারের সুবিধা দিয়ে, কেউ বিভিন্ন রকমভাবে অবস্থান করার কর্মসূচি ফেসবুকে ঘোষণা দিয়েছে। এই বিষয়টা নিয়েও তারা বেশ উদ্বেগের কথা জানিয়েছেন যে এখান থেকে সংঘাত বা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিনা। সব মিলিয়ে এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত। এখানে জমজমাট প্রচারণা নেই, কিন্তু যে কোনো মুহূর্তে যে পরিস্থিতি কোনো সৃষ্টি হতে পারে বা নিরাপত্তার বিঘ্নতার যে ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি বেশ কয়েকজন অভিযোগ জানিয়েছেন। এছাড়া অনলাইনে যে বাকযুদ্ধ সেটা তো অব্যাহত রয়েছে। এদিকে আমি অন্যান্য প্রস্তুতির কথা যদি বলি, যে এখানে যে ভোট কেন্দ্র বিভিন্ন যে 8টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে, এই ভোট কেন্দ্রগুলোতে কার্যক্রম প্রায় শেষের পথে। ভোট কেন্দ্রগুলো মোটামুটি প্রস্তুত এবং সব প্রার্থী ভোটার সবাই প্রস্তুত আগামীকালকে একটি উৎসব মুখর নির্বাচনে অংশ নিতে তারা। এবং দীর্ঘ 5 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ডাকসু নির্বাচন হচ্ছে, এইটা দেখার জন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পুরো দেশের মানুষ মুখে আছে আগামীকালকে কোন দল জিতছে এবং কে কেমন ভোট পাচ্ছে সেটা দেখার জন্য। সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি ডাকসু নির্বাচনের। তাবাসসুম। আফজাল, আপনাকে ধন্যবাদ।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিটকারী জুলিয়াস সিজারের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এর রিটটি খারিজ করেন। এর আগে গত 27 আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার তালুকদার। তাতে সাড়া না পেয়ে শেষ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেতে ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট করেন তিনি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অমর্ত্য রায় এর রিট আবেদন দায়ের করেন। দেখলাম কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে আমার মক্কেলের অত্যন্ত ব্যক্তিগত তথ্য, তিনি কোন পরীক্ষায় কি ফল করেছেন এগুলো ফলাও করে তুলে ধরা হয়েছে। এগুলো স্পষ্ট তাই তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের প্রচারণায় নামতে পারে এটা আমার বোধগম্য নয়। এবং এই অদ্ভুত কারণটি দেখিয়ে কোনো ব্যাখ্যার সুযোগ না দিয়ে এখানে অমর্ত্যকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং সেটার জন্যই আমাদেরকে আদালতে আসতে হয়েছে। তার যে প্রার্থিতা বাতিল ছিল তা যেন বাতিল রাখা হয়, এই রিকমেন্ডেশনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ ডাকসুর যিনি প্রেসিডেন্ট, তিনি এই রিকমেন্ডেশনের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল বহাল রাখেন। এই আদেশটিকে চ্যালেঞ্জ করেই তারা এখানে এসেছিলেন। আমরা তো নিজেরা কোনো আইনি লড়াই সূচনা করিনি, যারা সূচনা করেছে তাদের আইনি লড়াইয়ের জবাব দিয়েছি আমরা। সব কিছুর বিনিময়ে আগামীকালকে সুষ্ঠুভাবে ভোট হোক, সকলেই ভোটে অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা হোক, যিনি সর্বাধিক ভোট পান তাকে বিজয়ী ঘোষণা করা হোক। এই পরিবেশ নিশ্চিত হয়েছে, এটাই আমাদের জন্য সবচাইতে ভালো খবর। নির্মম নির্বাচন করে গণতন্ত্র ও দেশের অর্থনীতিকে আওয়ামী লীগ ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। দীর্ঘ 8 বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের যে পতন ঘটনা হয়েছিল তা যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। ময়নাতদন্ত রিপোর্ট 5 বার বদলানো হলেও প্রথমটি সঠিক ছিল বলে জানান তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষী ডক্টর রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে এমন রিপোর্ট দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের বাবা এবং প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 13তম দিনের সাক্ষ্য গ্রহণ। এই মামলায় রাজসাক্ষী চৌধুরী মামুন সহ সাক্ষ্য দিয়েছেন 36 জন। শাহবাগ থানার মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরের দিকে শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী 5 জন সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। আবু আলম শহীদ খান 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি। জেলা নির্বাচনের অফিসের প্রধান ফটকে তালা দিয়েছে হরতালের সমর্থনকারীরা। হরতালের কারণে সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন, বন্ধ রয়েছে 16টি রুটের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। প্রয়োজনের তাগিদে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জেলার সর্বস্তরের মানুষ। এর ফলে ঢাকাসহ দেশের সকল জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাটের। জেলার সর্বস্তরের মানুষের একটাই দাবি, অতি দ্রুত তাদের 4টি আসনের পুনর্বহাল। যদি দাবি মানা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান জেলার বিভিন্ন দলের নেতারা। আমাদের দাবি না মানা পর্যন্ত বাগেরহাটে নির্বাচন কমিশনের কোনো কার্যক্রম চলবে না। নির্বাচন কমিশন যে ধৃষ্টতা আমাদের সাথে দেখাচ্ছে, জনমত উপেক্ষা করে যে বক্তব্য কালকেও দিয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। রাজবাড়ী গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফাল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তাদের আমরা গ্রেফতার করেছি। আরও ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরীফাল রাজীব বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় 11 আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যেকের ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছি এবং তাদেরকে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং আরও ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে বা সংশ্লিষ্টতা আছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তার অভিযান চলবে। পাশাপাশি আমাদের বিশেষ করে নুরুল ইসলাম নুরুল পাগলের বাড়িতে যারা হামলা চালিয়েছে বা ওখানে যারা হত্যার সাথে জড়িত আছেন এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গায় বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে। তবে এবছর দুর্গাপুজো উপলক্ষে কোনো ধরনের উদ্বেগ নেই আয়োজকদের। সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এবছর সারা দেশে প্রায় 33,000 পূজা মণ্ডপ হবে, যার নিরাপত্তায় দায়িত্বে থাকবেন পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সহ সশস্ত্র বাহিনী। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের মেলার আয়োজন করা যাবে না। একই সাথে মাদকদ্রব্য বহন, সেবন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান এবং তারাও আমার সাথে যারা ছিলেন, ভাইয়েরা আছে নাকি দু একজন, তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে এটা খুবই ভালোভাবে হবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা হলো, তারাও ওই জায়গায় সবসময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে 3 জন করে মনে হয় আর রাত্রে 4 জন করে লোক 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রের 3 নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি সংস্কার কার্যক্রম চালানোর পর বিষয়টি নিশ্চিত হয় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড SGFL। এর কূপ থেকে 10 বছরে 25.55 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উপজাত হিসেবে পাওয়া যাবে কনডেনসেট। বর্তমানে প্রতি ঘনমিটার LNGর দাম 65 টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক 4,700 কোটি টাকার গ্যাস পাওয়া যাবে। SGFL ও বাপেক্সের কারিগরি বিষয়ে দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা 3 নম্বর কূপের সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে সংস্থাটির আওতায় সিলেট 10X, সিলেট 11, ডুপিটিলা 1, কৈলাসটিলা 9, রশিদপুর 11 ও রশিদপুর 13 নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা 9 ও বিয়ানীবাজার 2 নম্বর কূপের ওয়ার্ক ওভার কাজ চলমান। এসব কাজ সফলভাবে সম্পন্ন হলে দেশের গ্যাস উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
শেষ বিদায়ে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন রাজনীতিবিদ, লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর। কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমরেডের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বৈষম্যহীন সমাজ গঠনে বদরুদ্দিন ওমরের কর্মময় জীবন সবসময় অনুপ্রেরণা হয়ে পথ দেখাবে বলে মনে করেন তার শুভাকাঙ্ক্ষীরা। SM আরিফের রিপোর্ট। দেশের রাজনীতির অন্যতম পুরোধা, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। শুরু হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। ব্যক্তিগতভাবেও নানা শ্রেণী পেশার মানুষ সম্মান জানান এই কমরেডের মরদেহে। সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, সর্বশেষ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধেও তিনি আপোষণ ছিলেন এবং তার স্পষ্ট উচ্চারণ আমাদের ছাত্র তরুণ আন্দোলনকামীদেরকে উজ্জীবিত করেছে। আমাদের মুক্তির যে সংগ্রাম অব্যাহত আছে, সেই সংগ্রামে বদরুদ্দিন ওমর থাকবেন। তার কাজের মধ্য দিয়ে তিনি থাকবেন অনুপ্রেরণা দাতা হিসেবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। মানুষের মুক্তির সংগ্রাম যতদিন থাকবে, বদরুদ্দিন ওমর ততদিন বাংলাদেশের এবং সারা দুনিয়াতে তার যে অবস্থান, সেটা একটা বড় জায়গা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই আসেন শ্রদ্ধা জানাতে, তুলে ধরেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অবদানের কথা। এবং আপনি খেয়াল করে দেখেন, গতকাল থেকে সোশ্যাল মিডিয়া ওমর ভাইয়ের লেখায় ফ্লাডেড, এবং এই দিনটাই আমরা মনে করি আমরা চেয়েছিলাম বাংলাদেশে। এবং আমি মনে করি ওমর ভাই চলে যাওয়ার মধ্য দিয়েও আরেকবার আমাদেরকে নাড়া দিয়ে গেলেন যে আমাদেরকে কোন রাস্তা আগাতে হবে। যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। উনি সারা জীবন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক থাকবেন। পৃথিবীর মায়া ত্যাগ করলেও বদরুদ্দিন উমরের কর্মময় জীবন প্রজন্ম ধরে অনুপ্রেরণা হয়ে পথ দেখাবে বলে মনে করেন সবাই। SM আরিফ, MyTV, ঢাকা। সারা বিশ্বের কোটি মানুষের সাথে বাংলাদেশিরাও উপভোগ করলেও মহাজাগতিক এক নিদর্শন। একদিকে পূর্ণিমার ভরাট চাঁদ, তার গায়েই লাগলো পূর্ণগ্রাস। পূর্ণ চন্দ্রগ্রহণের পরপরই এক পর্যায়ে গোটা চাঁদ হয়ে উঠল রক্তিম লাল। ব্লাড মুন নামের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে অনেকেই ছাদে চন্দ্রাহত হয়ে থাকলেন গভীর রাত পর্যন্ত। গত রাত প্রায় 9:30টার দিকে বাংলার আকাশে ধরা দেয় চাঁদের এক অন্য রূপ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাহারি রূপকের মতো চাঁদের রূপেও আছে বৈচিত্র্য আর বৈশিষ্ট্য। পূর্ণিমার ভরাট চাঁদ দেখে বিমোহিত হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অবাক চোখে আকাশের পানে চেয়ে চন্দ্রাহত হতে ভালোবাসে অনেক মানুষ। রোববার রাত ছিল চন্দ্রপ্রেমীদের জন্য বিশেষ একটি রাত। চাঁদের পূর্ণগ্রহণ, সেই সাথে ব্লাড মুন বা রক্তিম চাঁদ, একসাথে একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে তাই অনেকেই ছিলেন অপেক্ষায়। ঘটা করে টেলিস্কোপ, বাইনোকুলার নিয়ে হাজির হন ছাদে। রাত প্রায় 9:30টার দিকে বাংলার আকাশে ধরা দেয় চাঁদের এক অন্য রূপ। রাজধানী ঢাকাসহ দেশের আকাশে দেখা যায় ভিন্ন দৃশ্য। শুরু হয় চন্দ্রগ্রহণ। রাত 11টার কিছুক্ষণ পর পাওয়া গেল চাঁদের একটি পাশ যেন কালচে হয়ে আসছে। পূর্ণ গ্রহণ লেগেছে ভরাট চাঁদে। দেখতে দেখতে চাঁদ হারিয়ে যেতে থাকলো গ্রাসের কবলে। ঘণ্টাখানেকের মধ্যে গোটা চাঁদই ঢেকে গেল পৃথিবীর ছায়ায়। পুরো চাঁদ হারিয়ে যেতে না যেতেই ধীরে ধীরে ঢেকে যাওয়া শরীরে একটা লালচে আভা ফুটে উঠতে শুরু করলো। আসলে রক্তিম চাঁদের আলো নেই খুব একটা, তবু গভীর রাত পর্যন্ত চলে চন্দ্র দর্শন। বাংলাদেশ সময় রাত 9:27 এই চন্দ্রগ্রহণ শুরু হয়। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয় রাত 11:30টায়। রাত 12:11 শুরু হয় কেন্দ্রীয় গ্রহণ। পূর্ণ গ্রহণ থেকে চাঁদের নির্গমন শুরু হয় রাত 12:53। গ্রহণ থেকে চাঁদ সম্পূর্ণরূপে বেরিয়ে স্বাভাবিক রূপে ফেরে রাত 2:56। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি টানা 82 মিনিট স্থায়ী হয়। 2022 সালের পর এটি দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার 90% অঞ্চল থেকে মহাজাগতিক এ দৃশ্য দেখা যায়নি। আতিকুর রহমান তিতাস, MyTV।
বর্তমান প্রেক্ষাপটে সাক্ষরতার সংজ্ঞা কেবল অক্ষরজ্ঞান বা স্বাক্ষর করার মধ্যে সীমাবদ্ধ নয়। সাক্ষরতা বলতে মাতৃভাষায় পড়তে পারা, লিখিতভাবে প্রকাশ করতে পারা, গণনা করতে পারা এবং ডিজিটাল দক্ষতার মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারাকে বোঝায়। সকালে তেজগাঁও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এ কথা বলেন। এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রযুক্তির যুগের সাক্ষরতার প্রসার। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে চেঞ্জ নিয়ে আসা দরকার। শুধু তাহলেই আমরা দেখব যে আমরা আগাতে পারছি, নতুবা আমাদের দেশ শিক্ষিত বেকারে ভরে যাবে এবং যারা অদক্ষ। আপনাদের আহ্বান করব যে বিষয়গুলো ভাবুন এবং এমন জনমত তৈরি হয়ে উঠুক যেন আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসতে পারি, এবং তা যদি না পারি আমাদের কোনো অব্যাহতি নাই। জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ভোর 4:45টার দিকে আক্কেলপুর রেল স্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 5.5 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 9:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি পেছনের কয়েকটি বগি রেখে 5টি বগি নিয়ে জয়পুরহাট স্টেশনে পৌঁছায়। সকাল 8টার দিকে পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ের নির্মাণাধীন নভ থিয়েটার ঘিরে দেখা দিয়েছে নিরাপত্তার সংকট। ঠিকাদার ও শ্রমিকদের অভিযোগ, বহিরাগতদের অবাধ বিচরণ এবং মাদক সেবীদের উপস্থিতিতে ব্যাহত হচ্ছে নির্মাণ কাজ। কোটি কোটি টাকার যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকায় রয়েছে চুরি ও নাশকতার আশঙ্কা। নির্মাণাধীন অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই দায়ভার কে নেবে? এই প্রশ্ন এখন সংশ্লিষ্টদের কাছে গুরুত্বপূর্ণ। পারভেজ রাসেলকে সাথে নিয়ে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে মেগা প্রকল্প বরিশাল নব থিয়েটার, যার নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। 2022 সালের জানুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পে হস্তান্তরের সময়সীমা চলতি বছরের ডিসেম্বরে, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে না কাজ। নব থিয়েটারের অবকাঠামো, গ্যালারি, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, গাড়ি পার্কিং ও নক্ষত্র প্রদর্শনীর কাজ এখনও চলমান। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, নিরাপত্তাহীনতা ও বহিরাগতদের অনুপ্রবেশের কারণে ব্যাহত হচ্ছে কাজ। সবসময় 200-300 লোকের ভিতরে ঢোকে। আমরা টাইলস লাগাই পাড়ায় চলি, মানে টাইলস ডাবাই দেয়, টাইলস ভেঙে যায়, আর এদের মানা করলে শোনে না, আর আমরা একটা বিপদে আছি। ঠিকাদারদের দাবি, নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত নব থিয়েটারে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা উচিত। অন্যথায় কোনো দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পরিচালক মহোদয়কেও আমরা এই বিষয়ে অবগত করেছি যে জায়গাটি সন্ধ্যার পরে আসলে নিরাপদ নয়, ছাত্রছাত্রীরা বা বহিরাগতরা যেন এখানে না আসে, সেজন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছি। শ্রমিকরা জানান, অনেকেই শিক্ষার্থী পরিচয়ে প্রবেশ করেন, ফলে তাদের চ্যালেঞ্জ করতে দ্বিধায় পড়েন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সন্ধ্যার পরে মাদক সেবীদের যে একটা আড্ডা, এখানে এগুলো আমাদের জন্য মানে একটা পেইন হয়ে যাচ্ছে। অনেকজন একলাগে আসে, আমাদের ডাকলেই দিতে, আমাদের গায়ে তো হাতও দিতে পারে, তার জন্য আমরা কিছু বলতে পারি না, আমাদের ভয় ভয় থাই। ছেলেমেয়েরা অন্ধকারের ভিতরে ঢুকলে সেটা তো না করতে হবে তাদের। একজন ডাকলইবে যে ডাকলইবে, হ্যাঁ রে, হে তো ঝামেলা। নব থিয়েটার নির্মাণের গতি ফিরবে কবে আর নিরাপত্তা নিশ্চিত হবে কিভাবে, এই প্রশ্নের উত্তর খুঁজছে বরিশালবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।